আমাকে 5টা বছর সুযোগ দিন, দেখুন আমি আপনাদের জন্য কি করতে পারি। উনি শুধু উন্নয়ন একটাই করেছেন, নিজের উন্নয়নটাই করেছেন। পেট্রোল পাম্প বানিয়েছেন, আরও অনেক রকম সম্পত্তি বাড়িয়েছেন। আমরা লড়াই করব এবং আমরা জিতব, কিন্তু নাম থাকা সত্ত্বেও সেগুলোকে কেটে দেওয়া হচ্ছে। রাস্তাঘাট দেখুন, 6 মাস যেতে না যেতেই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। গত 15 বছর ধরে করা যেতে পারতো, কিন্তু করা হয়নি। জঙ্গলমহলের বিনপুর বিধানসভা কেন্দ্রের লড়াই এবার বেশ জমে উঠেছে। প্রচারের ময়দানে ইতিমধ্যে নিজস্ব ছন্দে রয়েছেন বিজেপি প্রার্থী ডক্টর প্রণব টুডু। দিনের বেশিরভাগ সময় মাঠে থেকে প্রচার, একের পর এক প্রতিশ্রুতি আর তার চিকিৎসক হওয়ার পরিচিতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে প্রতিপক্ষকে বেশ চাপে ফেলছেন, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। সীমান্তবর্তী বেলপাহাড়ি কিংবা জাম্বনির মতো অঞ্চলে তার প্রচারে যে সাড়া মিলেছে তা কার্যতই এই লড়াইকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলছে। এই পরিস্থিতিতে তার কৌশল কি, তার লক্ষ্যই বা কি, সেই নিয়ে আজ কথা বলবো বিজেপির বিনপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর প্রণব টুডুর সঙ্গে। নমস্কার দাদা। নমস্কার। টিম শহর ঝাড়গ্রামের পক্ষ থেকে আজকের পর্বে আপনাকে স্বাগত জানাই। বিনপুর বিধানসভা কেন্দ্র থেকে আপনার লড়াই শুরু হলো, এই লড়াইকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই, মানে বিনপুর বিধানসভা আমার মানচিত্রে যদি দেখি আর কি, তো বিনপুরে দুটো ব্লক আছে, যেটা জামবনি ব্লক আর একটা যে বেলপাড়ি ব্লক যেটা। তো বিনপুর যে শহরটা আর কি, বিনপুর যে এলাকাটা, সেটা আবার এই বিনপুর বিধানসভার মধ্যে পড়ে না। তো যাই হোক, ইতিহাস যদি আমরা দেখি আর কি, বিনপুর বিধানসভাতে কিন্তু খুব অন্যরকম লড়াই হয় আর কি, যে একদম মানে গতানুগতিকভাবে হয় না। তো এখানে সেই টিএমসি বলুন, বিজেপি বলুন বা সিপিএম বলুন, সবের ক্ষেত্রে কিন্তু খুব একটা টাফ একটা জায়গা। তো অবশ্যই এবারে আমরা যথেষ্ট লড়াই দেব। এবার মানুষ কীভাবে অবশ্যই আমাদেরকে আশীর্বাদ করবেন, তবে এটা এইবারে লড়াইটা খুব ভালোভাবেই হবে। আপনি একজন পরিচিত চিকিৎসক, সেই অভিজ্ঞতা রাজনৈতিক ময়দানে আপনাকে কতটা এগিয়ে রাখছে বলে আপনি মনে করছেন? অবশ্যই, আমি গত 20 বছর ধরে চিকিৎসক হিসেবে কাজ করেছি বিভিন্ন। এর আগে জলপাইগুড়িতে কাজ করেছি সরকারি অফিসার হিসেবে, মেডিকেল অফিসার হিসেবে। তারপরে গত 12 বছর ধরে আর কি, 12 কি 15 বছর ধরে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে ছিলাম। তো সেখানে রেডিওলজিস্ট হিসাবে এবং ইমার্জেন্সি অফিসার হিসেবে, মেডিকেল অফিসার হিসেবে এখানে কাজ করেছি। তো সেখানে হচ্ছে যে অ্যাজ এ চিকিৎসক হিসেবেই ছিলাম, সাধারণ মানুষের চিকিৎসক হিসেবে ছিলাম। কিন্তু তারপরে দেখলাম যে বহু জিনিস, ওই সময় শুধুমাত্র চিকিৎসক হিসেবে ছিলাম, সেবা করার সুযোগ পেয়েছিলাম। তো আমি এই সেবা করার সুযোগটা আরও বৃহত্তর আকারে করতে চেয়েছিলাম আর কি। তো সেই কারণে আমার এই রাজনীতিতে আসা আর কি, এবং আশা করি আগামী দিনে সেটা করতে পারবো। বিনপুরের বেলপাহাড়ি ও জামবনি এই দুটি ব্লক, তো সেই অঞ্চলের মানুষের সমস্যাগুলিকে আপনি কিভাবে চিহ্নিত করছেন? এখানে বিনপুরের যে সমস্যাগুলো যেগুলো রয়েছে আর কি, খুব বেসিক সমস্যা রয়েছে। বিশেষ করে প্রথমত এখানকার রাস্তাঘাট খুবই সমস্যার মধ্যে রয়েছে, মানে রাস্তাঘাট ভালো নেই আর কি। আপনি যদি দেখেন যে ডুলুং যে নদীটা আছে আর কি, তো ডুলুং ব্রিজ যেটা হওয়ার কথা ছিল বা একটা হওয়া খুব দরকার, বিশেষ করে যখন বর্ষাকালে নদীর উপরে কোনো ব্রিজ না থাকাতে আর কি 80টার মতন গ্রাম কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়। তো ওটা একটা এরকমই বহু এরকম ছোটো ছোটো ব্রিজ থাকা দরকার আর কি, যেটা কিন্তু গত 15 বছর ধরে করা যেতে পারতো, কিন্তু করা হয়নি। ওর সাথে সাথে এখানে কর্মসংস্থানের বহু সমস্যা রয়েছে। এখানকার ছেলে মেয়েদেরকে বাইরে কাজ করতে যেতে হয়, কাউকে গুজরাটে যেতে হয়, কাউকে পাশের রাজ্য উড়িষ্যাতে যেতে হয়। তো কর্মসংস্থান বিশাল বড় একটা সমস্যা। ওর সাথে সাথে আমরা যদি দেখি যে পানীয় জলের সমস্যা খুব বড় সমস্যা আর কি, বিশেষ করে বেলপাহাড়ি অঞ্চলগুলোতে আর কি, বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি বা ভোলাবেদা এইসব অঞ্চলগুলোতে এই জলের সমস্যা, পানীয় জলের সমস্যা খুব বেশি করে রয়েছে। এবং ওর সাথে সাথে হচ্ছে যে এখানে আরও যেটা সমস্যা রয়েছে, স্কুল দূরে দূরে স্কুল রয়েছে, বা বহু স্কুলে এখানে মাস্টারমশাই নেই। আর স্বাস্থ্যর দিক দিয়ে হচ্ছে যে যদি হসপিটালের কথা বলি আর কি, যে এখানে হসপিটালে সেই রকম সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যায় না। ছোটোখাটো চিকিৎসার জন্য ঠিক আছে, কিন্তু একটু বেশি ধরনের বড় ধরনের কিছু হয়ে গেলে পরে সেখানে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে রেফার যেতে হয়। আবার সেখান থেকেও আবার পেশেন্টগুলোকে
রেফার হয়ে অন্য কোথাও যেতে পারে। এই হেলথের সমস্যা আরও রয়েছে আর কি। এবং রাস্তাঘাট ঠিক মতো না থাকাতে আর কি, তো বিশেষ করে প্রসূতি মায়েদেরকে, ওদেরকে মানে রাস্তাঘাট ঠিক মতো না থাকার জন্য অনেক সময় সমস্যা হয়ে যায়। অ্যাম্বুলেন্সে করে যে একটা রাস্তার মাধ্যমে উপর দিয়ে যে যাবে আর কি, হাসপাতালে নিয়ে যাবে, সেখানেও কিন্তু অনেক সমস্যা হয়। একসময় অনাহার এবং আমলাশোল প্রায় সমার্থক ছিল। হুম। এখন পরিস্থিতি বেশ খানিকটা বদলেছে ঠিকই, তবে উন্নয়ন নিয়ে প্রায় কিছু প্রশ্ন শুনতে পাওয়া যায়। হুম। আমলাশোলের অবস্থার উন্নতিকল্পে আপনার কি পরিকল্পনা রয়েছে? দেখুন, আমলাশোল নিয়ে আমরা অনেকেই শুনেছি আর কি। আমলাশোল বিশাল বড় একটা হেডলাইন ছিল একটা সময় আর কি। তো আমলাশোল 2004 সালে আর কি, তো সেই সময় 5 জন আদিবাসী মানুষ মারা গেছিলেন। তার মধ্যে 4 জন শবর ছিল এবং একজন মুন্ডা জনজাতির মানুষ ছিলেন। কিন্তু সেই সময় রাজ্যে দল যিনি ছিলেন, সেটা যে সিপিএম দল ছিল আর কি, তারা সরকারে ছিলেন। আর কিন্তু সেই সময় পঞ্চায়েতের যারা ছিলেন আর কি, তারা কিন্তু এই ঝাড়খণ্ড নরেন গোষ্ঠীর দলের লোকজন ছিলেন। তো আজকে সময়ের সাথে সাথে যার বীরবাহা যিনি দাঁড়িয়েছেন এবারে, সেই তার নয়ন গোষ্ঠীর ঝাড়খণ্ড নয়ন গোষ্ঠীর পার্টি থেকে টিএমসিতে জয়েন করেছিল। এই জয়েন করার পরে এই যে 15 বছর টিএমসি দল যে এখন শাসন করছে আমলাশোলে, কিন্তু এই শাসন করার পরেও কিন্তু সেই এলাকার কিন্তু সেরকমভাবে উন্নয়ন হয়নি আর কি। হ্যাঁ, কিছু হোমস্টে হয়েছে, কিছু ওখানে পর্যটনের জন্য একটু হোটেল হয়েছে কিছু কয়েকটা, কিন্তু যে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় ব্যবস্থা থেকে শুরু করে এগুলো কিন্তু পানীয় জলের ব্যবস্থা এগুলো কিন্তু আগের মতনই রয়েছে আর কি। সেইভাবে কিন্তু ওখানকার মানুষজনের কিন্তু সেইভাবে উন্নয়ন হয়নি। আমরা বিজেপি সরকার এলে পরে আমরা আমলাশোল, শুধুমাত্র আমলাশোল নয়, জঙ্গলমহলের যেসব জায়গাগুলোতে এই ধরনের সমস্যাগুলো রয়েছে, পানীয় জল বলুন, রাস্তাঘাট বলুন, এইসব সমস্যাগুলো আমরা যদি ক্ষমতায় আসি, আমরা অবশ্যই এগুলো সুন্দরভাবে আমরা ব্যবস্থা করার চেষ্টা করব। এবং এই যে প্রান্তিক যেসব গ্রামগুলো আছে, সেগুলোকে আমরা মডেল গ্রাম করার একটা ব্যবস্থা করব। স্থানীয় স্তরে দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ প্রায়ই শোনা যায়। হুম। আপনি জিতলে এই সমস্যাগুলির মোকাবিলা কিভাবে করবেন? দেখুন, গত 15 বছরে যদি দেখি আর কি, মমতা ব্যানার্জি বলছেন যে জঙ্গলমহল হাসছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের বাংলা শুধুমাত্র মানে আমাদের এই ঝাড়গ্রাম বা জঙ্গলমহলে নয়, পুরো বাংলা জুড়ে প্রচুর দুর্নীতি হয়েছে। তার মধ্যে শুধু আমরা যদি এই ঝাড়গ্রামের কথা বলি আর কি, সেখানে কিন্তু দুর্নীতি বহু জায়গায় হয়েছে, কল্পনা করা যায় না। আমরা যদি দেখি যে হাসপাতালগুলোতে বিভিন্ন কন্ট্রাকচুয়াল যেসব নিয়োগগুলো হচ্ছে, সেগুলো কিন্তু কোনো রকম কোটা মেনটেন করা হয়, ঠিক আছে? এবং বহু টাকা পয়সা দিয়ে সেই সব কন্ট্রাক্টারি যে কাজগুলো সেগুলোকে নেওয়া হচ্ছে। ওর সাথে সাথে এসটি সার্টিফিকেট, ফেক এসটি সার্টিফিকেট, সেখানেও দুর্নীতি হয়েছে। বহু জায়গায় টাকা পয়সার বিনিময়ে এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। ওর সাথে সাথে বহু জায়গায় হচ্ছে যে আরও অনেক দুর্নীতি হয়েছে। স্কুল কলেজে বলুন, হাসপাতালগুলোতে বলুন, বিভিন্ন টেন্ডারে বলুন, রাস্তাঘাট বানানোর ক্ষেত্রে বলুন, রাস্তাঘাট দেখুন 6 মাস যেতে না যেতেই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় হচ্ছে যে জলের পাম্প বসানো হয়েছে, সেক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। জলের পাম্প বসানো হয়েছে, কিন্তু 1 মাস যেতে না যেতেই জল মানে সমস্ত কিছু রয়েছে, পাইপ রয়েছে, কল রয়েছে, কিন্তু জল পড়ছে না। তো এইগুলো হচ্ছে যে নিম্নমানের জিনিসপত্র দিয়ে সিস্টেমটাকে তৈরি করা হচ্ছে, যার ফলে এই রকম অবস্থা। তো দুর্নীতি মানে A to Z সমস্ত জায়গাতে হয়েছে। তো এই দুর্নীতিগুলো আমরা বিজেপি সরকার এলে এই দুর্নীতি যেগুলো হয়েছে সেগুলো নিয়ে অবশ্যই আমরা সেগুলো রিপোর্ট করবো, সেই সব কেসগুলোকে, এবং অবশ্যই যাতে যে কোনো প্রবলেম যেগুলো হচ্ছে সেগুলো আমরা সলিউশন করার চেষ্টা করবো। হ্যাঁ, এবং স্বজন পোষণের যদি বলি আর কি, যে বহু জায়গায় বিশেষ করে হাসপাতালগুলোতে যেগুলো কন্ট্রাকচুয়াল যেসব সার্ভিস কথা মানে চাকরি বলে, সেগুলোতে কিন্তু নিজেদের লোকজনদেরকে নিয়োগ করা হয়েছে বিভিন্ন জায়গায়। সে ঝাড়গ্রাম পৌরসভা বলুন বা বিভিন্ন যেখানে যেখানে সরকারি যেসব কাজগুলো হয়, সেখানে কিন্তু নিজেদের লোকজনদেরকে করা হয়েছে। ওর সাথে সাথে আরেকটা জিনিস বলবো যে, যেমন ধরুন যে যেগুলো কাঁচা বাড়িগুলোকে, যেগুলো মানে প্রধানমন্ত্রীর যে স্কিমগুলো আছে, যেগুলো পাকা বাড়ি যে 1.5 লাখ টাকা করে যে স্কিমটা করা হয়েছে, সেখানেও কিন্তু শুধুমাত্র টিএমসি লোকজন, যারা টিএমসি পার্টি যারা করে, তাদেরকেই দেওয়া হয়েছে। কিন্তু টিএমসি ছাড়া অন্যান্য যারা পার্টি করে, বিজেপি পার্টি বা সিপিএম পার্টি বা অন্যান্য পার্টি যারা করে, তাদের ক্ষেত্রে কিন্তু নাম থাকা সত্ত্বেও সেগুলোকে কেটে দেওয়া হয়েছে। তো এইসব দুর্নীতি কিন্তু হয়েছে।
আপনার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী বীরবাহা হাসদা একজন বিদায়ী মন্ত্রী, হুম। তার বিরুদ্ধে লড়াইকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, উনি মন্ত্রী হতে পারেন, কিন্তু গত 5 বছর ধরে উনি কিন্তু মানুষের কাছে যান। শুধু তাই নয়, উনি এলাকার উন্নয়ন, উনি শুধু বিধায়িকা না, উনি একজন বনমন্ত্রী ছিলেন। কিন্তু একজন মন্ত্রী হিসাবে সাধারণ মানুষের কাছে ওনার যে দায়বদ্ধতা, সেটা কিন্তু উনি করেননি এবং সাধারণ মানুষের কাছে তো যাননি। এবং এই এলাকার উন্নয়ন বলতে সেরকম কিন্তু ওনাকে দেখতে পাওয়া যায়নি। উনি শুধু উন্নয়ন একটাই করেছেন, নিজের উন্নয়নটাই করেছেন। পেট্রোল পাম্প বানিয়েছেন, আরও অনেক রকম সম্পত্তি বাড়িয়েছেন, কিন্তু মানুষের বা এখানকার এলাকার লোকজনকে কিন্তু উনি দেখেননি বা সেইভাবে কোনো কাজ তিনি করেননি। এবং সেই কারণে আমি ওনাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না, এবং এবারে আমরা লড়াই করব এবং আমরা জিতব। আপনার প্রচারে দেখা যাচ্ছে আপনি দীর্ঘ সময় মাঠে থাকছেন, হুম। তো মানুষের কাছ থেকে কিরকম সাড়া পাচ্ছেন? অবশ্যই আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি আর কি। বিভিন্ন জায়গায় যাচ্ছি আর কি, প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে আমরা যাচ্ছি এবং আমরা প্রচারের শেষ মুখে রয়েছি আর কি। এবং প্রতিটি মানুষের প্রত্যেকটা গ্রামে ঢোকার চেষ্টা করছি এবং সেখানে মানুষজন নিজেরাই ঘর থেকে বেরোচ্ছেন এবং আমাদেরকে ফুল মালা দিয়ে বরণ করছেন। এবং মানুষের মানে গত 15 বছর ধরে ওনারা কীভাবে রয়েছেন, ওনারা সেইগুলো আমাদেরকে বর্ণনা করছেন এবং রাস্তাঘাট কীভাবে খারাপ হয়ে রয়েছে সেগুলোকে আমাদেরকে বলছেন। এবং কিছু কিছু জায়গায় পানীয় জল কীভাবে কত দূর থেকে আনতে হচ্ছে বা পানীয় জলের সমস্যা বলুন, ওনাদের যে সমস্যাগুলো আমাদের কাছে তুলে ধরছেন আর কি। তো শুধু তাই নয়, বহু জায়গায় আমরা যাচ্ছি, সেখানে আমাদেরকে বলছেন যে ওনাদের ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করে, মানে এখানে ভালো কোনো স্কুল কলেজ নেই। এবং এর সাথে সাথে এটাও বলছেন যে ওনাদের কিছু কিছু জায়গায় এরকমও শুনতে পাচ্ছি যে ওনাদের ছেলেমেয়েরা বাইরে রাজ্যে আর কি ওনারা কাজ করতে গেছেন। তো সেই সুযোগ সুবিধা যদি আমাদের এই বিনপুর বা আমাদের ঝাড়গ্রাম বা এই বাংলায় যদি থাকতো, তাহলে কিন্তু ওই ছেলেদেরকে বাচ্চাদেরকে কিন্তু অন্য জায়গায় যেতে হতো না। তো এইসব সমস্ত রকম তারা তাদের যে দুঃখ কষ্টের কথা আমাদের সঙ্গে শেয়ার করছেন এবং ওরা দুহাত তুলে আমাদেরকে আশীর্বাদ করছেন। এবং আমরা এবারে খুব আশা করি জনগণের কাছ থেকে খুব ভালো আমরা সাড়া পাচ্ছি এবং এবারে আমরা অবশ্যই ভালোভাবে আমরা এবার ভোটে আমাদেরকে আশীর্বাদ দেবেন। বেলপাহাড়ি অঞ্চলে শিল্প এবং কর্মসংস্থানের অভাব একটি বড় সমস্যা, হুম। এই বিষয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, এই সমস্যাটা শুধুমাত্র আমাদের বিনপুরে নয়, গোটা জঙ্গলমহল জুড়ে তথা আমাদের গোটা বাংলা জুড়ে এই সমস্যাটা রয়েছে। তো এই মুহূর্তে যদি আমি বিনপুরের কথা বলি আর কি, যে এখানে কিন্তু পর্যটন শিল্পের কিন্তু বিশাল একটা সুযোগ রয়েছে, বিশেষ করে আমাদের বেলপাহাড়ি এরিয়াতে। তা আপনারা নিশ্চয়ই জানেন বা আমরা সকলেই জানি আর কি, যে ওখানে পাহাড়, ছোটো ছোটো পাহাড় রয়েছে, ওর সাথে জঙ্গলে ঘেরা রয়েছে এবং বহু জায়গা রয়েছে, সুন্দর সুন্দর ঝর্ণা রয়েছে। তো আমরা এটাকে যদি ঠিক মতোভাবে পর্যটন শিল্পে খুব ভালোভাবে আমরা আরও ডেভেলপ করার প্রচেষ্টা করি আর কি, সরকারের মাধ্যমে যদি প্রচেষ্টা করা হয় আর কি, তো সেক্ষেত্রে কিন্তু এখানে কর্মসংস্থান কিন্তু যথেষ্ট ভালো রকম পাওয়া যায়। এবং ওর সাথে সাথে আরও অন্যান্য কর্মসংস্থান, মানে আরও অনেক কিছু শিল্প আমরা এখানে করতে পারি আর কি। তো অবশ্যই আমরা অনেক রকম পরিকল্পনা রয়েছে, তার মধ্যে পর্যটন শিল্পটা 1 নম্বরে রয়েছে। শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুই ক্ষেত্রে জঙ্গলমহলে এখনো অনেক ঘাটতি রয়েছে। আপনি নির্বাচিত হলে কোন ক্ষেত্রটিকে অগ্রাধিকার দেবেন? হ্যাঁ, শিক্ষা এবং স্বাস্থ্য আমরা যদি দেখি, দুটোই কিন্তু একটা পিলার বলতে পারি, যেটা একটা সমাজের ক্ষেত্রে রাখবে। কারণ হচ্ছে যে আমি নিজে একজন ডাক্তার। তো স্বাস্থ্য মানে খুবই ইম্পর্টেন্ট, মানে একটা স্বাস্থ্য যদি বলি আর কি, যে হাসপাতাল বা স্বাস্থ্য পরিষেবা যেটা বলা হয় আর কি, আমাদের ঝাড়গ্রাম বা আমাদের জঙ্গলমহলে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ একটা রয়েছে। কিন্তু সেখান থেকে বা বলুন যেসব প্রাইমারি হেলথ সেন্টারগুলো রয়েছে, সেই প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে কিন্তু পরিষেবা বলতে একটা লিমিটেড পরিষেবা পাওয়া যায়। কিন্তু তারপর যখন সেই পেশেন্ট বা রুগীকে মেডিকেল কলেজে পাঠানো হয়, কিন্তু সেখান থেকে আবার অন্য কোথাও রেফার করা হয়। তো সেই যে সমস্যাটা, তো আমাদের একটা পরিকল্পনা রয়েছে যে এই যে মেডিকেল কলেজ যেটা রয়েছে, ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, এটাকে আমরা এইমস লেভেলে যদি উন্নতি করতে পারি আর কি। কীভাবে উন্নতি করতে পারি, যে এইমসের যেসব মেশিনপত্রগুলো রয়েছে বা ওখানকার যে পরিকাঠামো রয়েছে, ওই লেভেলে আমরা যদি করতে চাই আমরা অবশ্যই পারবো। তো শুধু আমাদের একটু পরিকল্পনার অভাব রয়েছে, সেই পরিকল্পনাকে ঠিকঠাকভাবে আমরা
যদি লাগায় তাহলে অবশ্যই সেটাকে সুন্দরভাবে আমরা এখানে স্বাস্থ্য পরিষেবা দিতে পারবো। এবং ওর সাথে সাথে যেটা হচ্ছে যে শিক্ষার কথা যদি বলি আর কি, শিক্ষাতেও কিন্তু বহু জায়গায় বহু স্কুলে ছাত্র আছে কিন্তু মাস্টার নেই। ঠিক? তো এই সমস্যাটা রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী সেই 26,000 শিক্ষক তারা চাকরি হারিয়েছে। তো সেই সব শূন্য পদগুলো রয়েছে, যার ফলে বহু স্কুলে এখন মাস্টারমশাই নেই। যার ফলে এই যে বাচ্চারা যারা রয়েছে ওরা কীভাবে পড়াশোনা করবে সেগুলো নিয়ে বহু সমস্যা রয়েছে। তো আমরা চেষ্টা করি যে প্রত্যেক বছর যে চাকরির যে পরীক্ষাগুলো হয় সেইগুলো আমরা অবশ্যই করব। তাতে কি হবে, অনেক শিক্ষক বিভিন্ন স্কুলে তারা পোস্টিং পাবে এবং এই শিক্ষার ব্যবস্থাটা আরও আগের মতন ফিরে আসবে। এবং ওর সাথে সাথে অন্যান্য রাজ্যে যেভাবে ডেভেলপ করা হয়েছে পুরো ইনফ্রাস্ট্রাকচারকে আর কি, সেটাকে আমরা করার চেষ্টা করবো, আরও আধুনিক করার চেষ্টা করব, আরও ডিজিটাল করার চেষ্টা করব। সেটা শিক্ষা এবং স্বাস্থ্য দুটোর ক্ষেত্রে আর কি। আর স্বাস্থ্যের কথা যেটা বলছিলাম যে বহু নতুন নতুন মেশিন এসছে, যেগুলো যে কোনো ডায়াগনোসিস আর কি, একটা রোগ হয়েছে বা একটা ক্যান্সার হয়েছে ওটা আর্লি ফেজেই যাতে আমরা ডায়াগনোসিস করতে পারি। যেমন ধরুন আমি যদি ঝাড়গ্রাম মেডিকেল কলেজের কথা বলি, এখানে কিন্তু 6 বছর কি 7 বছর হতে চললো ঝাড়গ্রাম মেডিকেল, কিন্তু এমআরআই মেশিন এখনো কিন্তু বসেনি। ওর সাথে সাথে ট্রমা কেয়ার সেন্টার নেই। তো কিছু একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হলো সেক্ষেত্রে কিন্তু কলকাতায় রেফার করতে হচ্ছে বা কটকে রেফার করতে হচ্ছে, সেখানে সাধারণ মানুষকে জমি জায়গা বেচে কিন্তু তাদেরকে অন্য শহরে বা অন্য রাজ্যে যেতে হচ্ছে। তো সেই সব কথা মাথায় রেখে আমরা চেষ্টা করব যে বাইরে যাতে পেশেন্টদেরকে না যেতে হয়, এবং পড়াশোনার ক্ষেত্রেও যাতে এখানকার জঙ্গলমহলের ছাত্রছাত্রীরা যাতে ভালো রকম পড়াশোনার সুযোগ পায় সেটারও আমার ব্যবস্থা হবে। একটা কেন্দ্রীয় বিদ্যালয় হয়তো করতে হবে, অবশ্যই করতে হবে এখানে। এবং এইভাবে আমরা আরও ডেভেলপ করার চেষ্টা করব শিক্ষা এবং স্বাস্থ্যের দিক থেকে। এই লড়াইয়ে আপনার জয়ের ব্যাপারে আপনি কতটা আত্মবিশ্বাসী? আমি তো অবশ্যই 100% আত্মবিশ্বাসী, কিন্তু এই জয়ের ব্যাপারটা পুরোপুরি বিনপুরের সাধারণ মানুষের উপর। তারাই দুহাত তুলে যেভাবে আশীর্বাদ করবে, তো অবশ্যই ওনার আশীর্বাদ করলে অবশ্যই আমি জয়ী হব। বিনপুরের মানুষের জন্য আপনার মূল বার্তা কি? এই বিনপুরের মানুষ গত 15 বছর টিএমসিকে দেখেছেন, ওর আগে সিপিএমের জামানা দেখেছেন। তো এইবারটা আমাকে 5টা বছর সুযোগ দিন, দেখুন আমি আপনাদের জন্য কি করতে পারি। চিকিৎসক থেকে রাজনীতির ময়দান, এই যাত্রায় ডক্টর প্রণত টুডু নিজের অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাসকে সামনে রেখেই লড়াইয়ের কথা বলছেন। মাঠে দীর্ঘ সময় তার সক্রিয়তা এবং জনগণের প্রতি তার আশ্বাস বাণী, এই সবটুকুকে সম্বল করেই তার লক্ষ্য এবারের বিধানসভা নির্বাচন। মানুষ কোন পথ বেছে নেবেন সেই উত্তর মিলবে ভোট যন্ত্রে। টিম শহর ঝাড়গ্রামের পক্ষ থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনার জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ দর্শক বন্ধুদের। ফিরে আসবো পরের পর্ব নিয়ে।